ইশরাক ইস্যুতে মুখোমুখি বিএনপি উপদেষ্টা এনসিপি, কালো ব্লকেজ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাউদ্দিনের। দেশে বিদেশে পাচার আত্মসাতের 2.25 লাখ কোটি টাকার খোঁজ, উদ্ধারের পর তহবিল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। হত্যা চেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া, বিব্রতকর বলছেন ফারুকী। স্বরাষ্ট্রের দাবি, নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না। এনবিআরের কলম বিরতি প্রত্যাহার, কাল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক। বোর্ড ভাঙার প্রক্রিয়া সঠিক নয় বলছেন অর্থনীতিবিদ দেবপ্রিয়। এবং টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ, সীমান্তবর্তী শহরে খেলা না রাখার আহ্বান বিসিবির। স্বাগত শান্ত বাজারের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কালো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তার সমর্থকরা। দাবি না মানলে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন শেষে বিকেলে এই ঘোষণা দেন দক্ষিণ সিটির সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন অ্যানি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো সোমবার সকালেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে থাকে ইশরাক সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সব সেবা বন্ধ করে দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ব্লকেট পালন করেন তারা। ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের প্রধান ফটক আটকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। স্লোগানের পাশাপাশি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। চলে সুরে সুরে প্রতিবাদ। এ সময় উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা। অভিযোগ করেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের গ্যাজেট প্রকাশের 22 দিন পার হলেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকার গড়িমসি করছে। আজকে 5 দিন ধরে এখানে অবস্থান নিচ্ছি, সরকার আমাদের এই দাবিকে কর্ণপাত করে নাই। আমরা অনির্বাচিত কোনো প্রশাসকের আন্ডারে আমরা কাজ করতে আগ্রহী না। আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে যিনি রায় পেয়েছেন সেই রায়কে বাস্তবায়ন করা হোক। দাবি মানা না হলে এই ব্লকেট কর্মসূচির মাধ্যমে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। যতদিন পর্যন্ত আমাদের মেয়রকে বুঝায় না দেবে ক্ষমতা, ততদিন আমরা থাকবো। দাবি যদি না মানে তাহলে আমরা এর থেকে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছি। অবিলম্বে যদি শপথ না নেওয়া হয় তাহলে আমরা এই ব্লকেট প্রোগ্রাম আরো বিস্তৃত করব। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাস্তা বন্ধ করে টানা আন্দোলন করাকে দুঃখজনক মন্তব্য করে বলেন, আইনি জটিলতার কারণে ডিএসসিসির মেয়র ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি, এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন। বিকালে কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জানান মঙ্গলবার বিকাল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। ইশরাককে মেয়র ঘোষণা না করা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। এখানেই থাকবো আজকের মতো, যদি পরিস্থিতি বাধ্য করে। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। ইশরাককে মেয়র পদে বসানো নিয়ে মাঠের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই ইস্যুতে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেছেন ইশরাক, উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপি নেতা সার্জিস আলম। বিএনপির নেতা ইশরাক বলছেন, উপদেষ্টা পরিষদের অনেকের মুখোশ উন্মোচন করাই তার উদ্দেশ্য, আর আইনি জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাকিটা জানাবেন সিফাত শাহরিয়ার।
হিসাবে গেজেট প্রকাশের 22 দিন পার হলেও এখনও দায়িত্ব বুঝে পাননি ইশরাক। এই ইস্যুতে আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, অন্তর্বর্তী সরকার কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ ও তা চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই মুখ্য উদ্দেশ্য। গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটের অধিকারের সাথে এক চুলও ছাড় হবে না বলেও লেখেন তিনি। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং আইনি জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নগর ভবন বন্ধ করে গায়ের জোরে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের সাথে একাত্মতা জানিয়ে পোস্ট করেন এনসিপি নেতা সার্জিস আলমও। প্রশ্ন তোলেন অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার যৌক্তিকতা নিয়ে। বলেন, বিগত নির্বাচনকে বৈধতা দিলে সকল জেলা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড এবং সংসদীয় আসনের সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দিতে হবে। সার্জিস আলমের পোস্টের নিচেই মন্তব্য করেন ইশরাক হোসেন। বলেন, আমাকে রাষ্ট্রীয় মেকানিজম করে বাধা কেন? এত লুকোচুরি কেন? এখন আমি শপথ নিবই এবং আইন অনুযায়ী নেব। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, করিডোর ও নির্বাচন ইস্যুই প্রমাণ করে ডক্টর ইউনূসের আশপাশে হাসিনার দোসররা এখনও আছে। এ সময় কোনো শক্তি তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তারা। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। সভা সমাবেশ থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত আখ্যায়িত করে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের দাবিতে বিএনপি যেমন শক্ত অবস্থান নিয়েছে, তেমনি বেশ কদিন ধরেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণকে কেন্দ্র করে নগর ভবন ঘেরাও থেকে শুরু করে সড়ক অবরোধ করতে দেখা যায় দলটির কর্মী সমর্থকদের। এসব ঘটনা প্রবাহের মধ্যে সোমবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হুঁশিয়ারি, দ্রুত দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে যাবে বিএনপি। অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। অন্যদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে আইন শৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার আশেপাশে হাসিনার দোসররা অবস্থান করছে। জয়নুল আবদিন বলেন, করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার। ভারত মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর, তাহলে এই যে 17 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না। ভূ রাজনীতিতে যে অচল অবস্থার সৃষ্টি হবে কে রক্ষা করবে? প্রেস ক্লাবে ভিন্ন আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বলেন, কোনো শক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরা ঠেকাতে পারবে না। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। পারবে মনে হয় আপনাদের? কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না, কিন্তু উনি সেটা চান না বলেই তো বিলম্বটা হচ্ছে। দেশের অস্থিতিশীলতা কাটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মত বিএনপি নেতাদের। ধ্বংস করে দিয়ে গেছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
রাজনৈতিক মতভেদ ভুলে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই সময় তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের বহু মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু তাদের অধিকার প্রতিষ্ঠায়। এখন দেশ গড়ার সময়। ঢাকা শহরে ওয়ার্ল্ড ভিত্তিক খেলার মাঠ তৈরির পরিকল্পনার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ক্রিকেট ছাড়াও বিভিন্ন খেলার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের পরিচিতি বাড়ানোর উদ্যোগের বিষয়েও জোর দেন তারেক রহমান। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকবে না। কাজে আসুন, এইগুলো যাতে আমরা সকলে মিলে, সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসাৎ ও পাচার হওয়া অর্থের এখন পর্যন্ত যেসব অর্থ ও শেয়ার জব্দ করা হয়েছে সেগুলো নিয়ে তহবিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার, যা শুধু দরিদ্র মানুষের জন্য ব্যবহার করা হবে। সোমবার উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান গভর্নর। গভর্নর বলেন, যেসব অর্থ ব্যাংক থেকে আত্মসাৎ হয়েছে সেগুলো ব্যাংকে ফেরত দেওয়া হবে, আর যে অর্থ এর বাইরে নেওয়া হয়েছে তা দরিদ্র মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। বিস্তারিত থাকছে আতাউর নিয়নের প্রতিবেদনে। দেশের আর্থিক খাত ধ্বংসে আলোচিত নাম এসালম গ্রুপ একাই 6টি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে লুট করেছে কয়েক লাখ কোটি টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করেছে 1.5 লাখ কোটি টাকার বেশি, যা 70,000 কোটি টাকার খোঁজ পাওয়া গেছে। একইভাবে সম্পদের পাহাড় গড়েছেন সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার সহ আরও অনেকে। যে অর্থ দিয়ে তারা দেশে বিদেশে গড়েছে অবৈধ সম্পদ, দায়িত্ব নেওয়ার পর সেই অর্থ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত যেসব অর্থ ও শেয়ার জব্দ করা হয়েছে সেগুলো নিয়ে বিশেষ তহবিল করার সিদ্ধান্ত হয়েছে, যা শুধু দরিদ্রর কল্যাণে ব্যবহার করা হবে। তবে ব্যাংক থেকে আত্মসাৎ করা অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ফেরত দেওয়া হবে। সোমবার উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে, তাদের ডিপোজিট করা অর্থ এগুলো, সেগুলোকে আমরা জব্দ করা আছে, সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়। এখন পর্যন্ত পতিত আওয়ামী সরকারের সুবিধাভোগীদের আত্মসাৎ ও পাচার করা যেসব অর্থ, শেয়ার ও সম্পদের সন্ধান পাওয়া গেছে তার মোট মূল্য 2.25 লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে বিদেশে রয়েছে 2,000 কোটি টাকার বেশি সম্পদ। আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা, আর কি 1,30,758.7 কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। এদিকে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, যদি ক্ষমতার পট পরিবর্তন হয়ে আগের দুর্বৃত্তরাই দায়িত্ব পায় তাহলেও যেন দেশের ক্ষতি করতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা করেছে এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল, এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, তারা জালিয়াতি করেছে, তারা নতুন ইট ইজ নকল করে টাকা ছাপানোর মতো, ইকুইভ্যালেন্ট টু দ্যাট। হ্যাঁ, তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে, যেটা ছাড়ার অধিকার তাদের নাই। আইন হচ্ছে 1 টাকা ব্যাংকে রেখে 1 টাকার মানি ক্রিয়েট হবে, কিন্তু তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে 650 কোটি টাকা বেশি মানি ক্রিয়েট করেছে।
গভর্নর আরও জানান, পাচার করা অর্থ ফিরিয়ে দিতে আগ্রহ জানিয়েছে বেশ কয়েকটি দেশ। তাই আইনি কাঠামো তৈরি করে পাচার করা অর্থ দেশে ফেরত আনার বিষয়টি নিশ্চিত করতে হবে সরকারকে। আর সেটি করা গেলে আগামীতে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ জানান গভর্নর। বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরো কম সময়। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ঋণের নামে হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এস আলমের বিরুদ্ধে 2 মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা তানজির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের 549 কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম সহ 37 জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়া অপর মামলায় একইভাবে 553 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 31 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 2 মামলায় আসামি 43 জন। মামলার পর বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ঋণের নামে 553 কোটি টাকা আত্মসাৎ, এই অভিযোগে এস আলম সহ 31 জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন হয়েছে। এর পাশাপাশি আসামি মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলম গ্রুপ ও প্রাক্তন চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব, বাস্তবে যার অস্তিত্ব নেই, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশেষ ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে 548 কোটি টাকা বিভিন্ন নাম সর্বস্ব হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে এস আলম সহ 37 জনের বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে। রাজধানীর ভাটেরা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে সিএমএম আদালতে তোলার পর পুলিশ রিমান্ড চায়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত। জুলাই আন্দোলনের সময় তিনি বিদেশে থাকায় কিভাবে সে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রশ্ন রাখেন আসামি পক্ষের আইনজীবী। শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্র অভিনয় করেন এই চিত্রনায়িকা। রাব্বি হোসেনের প্রতিবেদন। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমা জগতে প্রশংসা কুড়ালেও আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা থাকায় ব্যাপক সমালোচনার কেন্দ্র ছিলেন এই অভিনেত্রী। রোববার এই নুসরাতকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ভাটারা থানায় হস্তান্তর করে 1 দফা জিজ্ঞাসাবাদ করে পাঠানো হয় ডিবি কার্যালয়ে। সেখানেও 2য় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার নুসরাত ফারিয়াকে তোলা হয় সিএমএম আদালতে। পুলিশ রিমান্ড আবেদন না করলেও ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতের এজলাসে শুনানি চলার সময় নুসরাত ফারিয়াকে অনেকটা বিমূর্ষ অবস্থায় দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন চুপচাপ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। অনলাইন জুয়ার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেখান থেকে এই বাটা থানা নেওয়া হয়। সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। এদিকে জুলাই আন্দোলনের সময় নুসরাত ফারিয়া বিদেশে অবস্থান করেছেন। আন্দোলন দমনে কিভাবে সে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন রাষ্ট্রপক্ষকে প্রশ্ন ছুড়ে দেন তার আইনজীবীরা। ডেট অফ অকারেন্স ওই সময় উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে 22 তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামিনের ফিরে শুনানি হবে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়, যা তদন্ত করে বের করা হবে। আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় তাদের এই ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন যাদেরকে আমরা পাই, এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যারা জড়িত ছিল। এদিকে পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় সরকার বিব্রত। সোমবার ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পোস্টে তিনি বলেন, ঢালাও মামলার ক্ষেত্রে তদন্ত শেষ করার আগে কাউকে গ্রেপ্তার না করার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। তাই এ ধরনের গ্রেপ্তারের ঘটনা সমর্থনযোগ্য নয়। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রীকেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা ঠিক হয়নি বলে মনে করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ওভার নার্ভাসনেস থেকে এই ঘটনাগুলো ঘটতে পারে বলে ফেসবুক পোস্টে লেখেন সংস্কৃতি উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জুলাই অভ্যুত্থানে অপরাধীদের বিচারের আওতায় আনা। কোনো নিরপরাধকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সচিবালয় সাংবাদিকদের আরও বলেন, জুনের 3 তারিখের মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন, স্যার আপনি ছেড়ে দিচ্ছেন, আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না। ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 বিভাগে বিভক্ত করার প্রতিবাদে কলম বিরতি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়া হয়। বিকেলে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। এ সময় বক্তারা বলেন, এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র রেখে সংস্কার করতে হবে। দেশের স্বার্থ ও রাজস্ব সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া ছাড়াই অধ্যাদেশ জারি করে সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা গত বুধবার থেকে কলম বিরতি পালন করে আসছিল। নির্বাহী বিভাগের মধ্যেই এমন একটা মডেল থাকে যেই মডেলে রেভিনিউ এজেন্সি গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত গ্রহণ না করে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা পর্যালোচনার সুযোগ না দিয়ে সবাইকে অন্ধকারে রেখে নজিরবিহীন দ্রুততা ও গোপনীয়তার সাথে অধ্যাদেশ জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছে। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে পারলে বাজেটে যোগ করা যেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আগামী বাজেট নিয়ে আলোচনা সভায় বক্তারা কালো টাকা সাদা করার সুযোগ বাতিল চান। দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এনবিআরকে 2 ভাগ করার প্রক্রিয়া সঠিক হয়নি। সিউল আহমেদের প্রতিবেদন। বিগত কয়েক বছরে বড় আকারের উচ্চাভিলাষী বাজেট থেকে সরে গিয়ে আকার কমিয়ে 2025-26 অর্থ বছরের জন্য বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কেমন হবে আগামী 2025-26 অর্থ বছরের বাজেট? এ নিয়ে বহুপাক্ষিক অংশীজনের মাধ্যমে আলোচনার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। পাচার করা অর্থ ফেরত আনার উপর জোর দেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার তাগিদ দেন তারা। যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করা, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। তুমি কি চাও? আমি চাই যে এগুলো বাতিল করা হোক। বলেছি যে এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাইনি, যৌক্তিকতা পাইনি, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী ব্যাধি, ক্যান্সার। আইনি প্রক্রিয়ায় চিহ্নিত করা যে সম্পদকে কোথায় কিভাবে নিয়ে যাচ্ছেন এবং সেগুলো যে দেশে আছে সেই দেশের সরকার এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে অন্তত ফ্রিজিং এর একটা ব্যবস্থা করা।
আর দ্বিতীয় যে পথটা সেটা হলো একটা আপোষের মাধ্যমে আউট অফ কোর্ট সেটেলমেন্টে দিয়ে যাওয়া, কিন্তু সেটা করতে গেলে আপনার একটা বার্গেনিং পাওয়ার সংগ্রহ করতে হবে। বাজেটে জ্বালানি খাতের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে গ্যাস ক্ষেত্রে উন্নয়নের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। এই যে গ্যাস ক্ষেত্রগুলো ক্ষেত্রে বাজেট বরাদ্দ করতে হবে, ব্যাপকভাবে বাজেট বরাদ্দ করতে হবে গ্যাস ক্ষেত্র উন্নয়নের জন্য, এবং নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে। আগের সরকারের দুর্নীতিগ্রস্ত আমলারা বহাল তবিয়াতে আছেন মন্তব্য করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এনবিআর 2 ভাগ করার প্রক্রিয়ারও সমালোচনা করেন তিনি। বিনিয়োগের ব্যাপারেও হতাশা প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। 3 শক্তি একত্রিত হয়েছিল বাংলাদেশে, এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে বা লুটপাটতন্ত্র বলেন কেউ কেউ। তো এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, এইটার ভিতরে ছিলেন আমাদের ব্যবসায়ীরা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী, কিছু আপনার রাজনীতিবিদ। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ হয়ে আছেন, আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। আলোচনায় উঠে আসে রাজনৈতিক দলগুলোর বাজেট ভাবনা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বিনিয়োগ ইস্যুতে কথা বলেন। আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে। আনসার্টেনিটির মাধ্যমে যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোস। এই বিষয়গুলো তো সকলের মধ্যে কাজ করছে, এইখানে কিন্তু আমরা কোনো সার্টেনিটি দেখতে পাচ্ছি না। আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংক প্রতিনিধিও। অন্তর্বর্তীকালীন সরকার ও ভবিষ্যৎ সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে সংস্থাটি। And the reforms that have been introduced are indeed translated into actual results by these may sound administrative steps, but they're important steps for the reforms to stick. And we will be positioned to provide investments to support that implementation. I'll stop here. সিউল আহমেদ, এখন, ঢাকা। অতীতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর দিকে নজর না দিয়ে এলএনজি আমদানিতেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিকেলে বরিশাল সার্কিট হাউসে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, গ্যাস ক্ষেত্রগুলোতে অনুসন্ধান এবং উত্তোলনের জন্য প্রকল্প অনুমোদন হয়েছে। আমরা খালগুলোকে অবহেলা করেছি। খালগুলোকে শুধু অবহেলা করাতে যে সেচের ক্ষতি হয়েছে তা না, আমরা ভূপৃষ্ঠের পানি ব্যবহার করতে পারছি না, এবং যত গভীরে নলকূপ যাচ্ছে আমি জানি সব অঞ্চলেই বাংলাদেশে, কিন্তু এই অঞ্চলেও অনেক নিচে চলে যাচ্ছে। যে কোনোভাবেই হোক আমাদেরকে পানি সংরক্ষণ করতে হবে বা পানি পরিশোধন করতে হবে। বড় প্রকল্প আর হাতে নেব না, কিন্তু এই ভোলা বরিশাল প্রকল্পের জন্য সম্ভাব্য অর্থায়নের জন্য আমরা খোঁজ খবর নিচ্ছি, এবং এটা আমরা পেলে তো পরবর্তী সরকার এটা ব্যবহার করতে পারবে, এবং প্রকল্পটার কিছুটা নকশাও আমরা করে যাওয়ার চেষ্টা করছি। সিপিবির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের সংলাপ। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সিপিবির সঙ্গে বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য তৈরিতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব বেশি মতবিরোধ নেই। শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করা হবে বলেও জানান তিনি। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে আলোচনার দাবি জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এতে তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে সংশয় রয়েছে তা দূর হবে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে তার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে আমাদের দৃঢ় আশা যে আমরা জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারব এবং সেইভাবেই অগ্রসর হওয়া সম্ভব হবে। যে আমাদের কাছে সংস্কারের সুনির্দিষ্ট প্রশ্নগুলো জনগণের সামনে যদি আমরা নিয়ে আসতে পারি এবং জনগণ যদি মনে করে যে সেইটা তার সাথে রিলেটেড, তাহলে কিন্তু আমরা এই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবো। শিক্ষার্থী আত্মহত্যার জেরে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
একই সঙ্গে স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি চালু সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। অভিযোগ করেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু থেকে স্বতন্ত্র পরীক্ষা নিলেও 2017-18 শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে কম্বাইন্ড পদ্ধতির পরীক্ষা, যাতে নিজেদের সিলেবাসের বাইরে অতিরিক্ত বিষয়ে পড়ার চাপ নিতে হচ্ছে তাদের। ফলে মানসিক চাপে আত্মহত্যা করতে হয়েছে ধ্রুবজিৎকে। এর প্রতিবাদে শিক্ষকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর 4 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। আরও জানাবেন ইমতিয়াজ আহমেদ। অমর 21 হলের 307 নম্বর রুমে থাকতেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার। তার এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। সোমবার সকালে ধ্রুবর মরদেহ আনা হয় ক্যাম্পাসে। লাশবাহী গাড়ির চারপাশে অশ্রুসিক্ত সহপাঠীরা। রোববার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে ধ্রুবজিৎ কর্মকার। তাতে নিজের মৃত্যুর জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করা হয়। আমার ছোট ভাই ও খুব কষ্ট করছে, ও এখানে যে পড়তো, টিউশনি করাইতো, একটা স্টুডেন্ট হিসাবে যতটুকু কষ্ট করলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এর থেকে বেশি কষ্ট করতো পড়াশোনা, টিউশনি সব কিছু নিয়ে। কিন্তু এই যে একটা পরীক্ষা ওর জীবনটাকে এভাবে কেড়ে নিল, এটার উত্তর আমি কার কাছে চাইবো? ওকে আমি 3 বছর হলে চিনি। ও প্রতিদিন আমাদের সাথে ক্লাস করে, খুবই ভালো স্টুডেন্ট। আমাদের সবার চেয়ে মোটামুটি সিজিপিএ এর দিক থেকে ও বেটার। ওর নোট পড়ে আমরা পাশ করি। সহপাঠীদের অভিযোগ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু থেকে স্বতন্ত্র পরীক্ষা নিলেও 2017-18 শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে সমন্বিত পদ্ধতির পরীক্ষা, যাতে সিলেবাসের বাইরে অতিরিক্ত বিষয়ে পড়ার চাপ নিতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থী আত্মহত্যার জেরে সংবাদ সম্মেলন করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার দাবিসহ 4 দফা দাবি জানিয়েছে তারা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। এবারে দেশের বাইরের খবর। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির পর কিয়েভের জন্য পশ্চিমাদের সরবরাহ করা $1 বিলিয়ন অস্ত্রের ভবিষ্যৎ কি? ইউরেশিয়া অবজারভেটরির প্রতিবেদনে উঠে এসেছে এসব সমরাস্ত্রের ভয়ঙ্কর ভবিষ্যতের কথা। বলা হচ্ছে, সংঘাত শেষ হলে এই অস্ত্রগুলো কালোবাজারের মাধ্যমে ছড়িয়ে পড়বে খোদ ইউরোপের অস্ত্রের বহরে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ইউক্রেন রাশিয়ার সংঘাত চলছে 3 বছরেরও বেশি সময় ধরে। এতদিনে কিয়েভে অন্তত $6,600 কোটি সামরিক সহায়তা একাই দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে €4,400 কোটি সামরিক সহায়তা। রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে এখন পর্যন্ত ইউক্রেনে গেছে পশ্চিমাদের দেয়া শত শত সমরাস্ত্র। ইউরেশিয়া অবজারভেটরির প্রতিবেদনে উঠে এসেছে এই সমরাস্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে, কিয়েভে এখনও মজুদ রয়েছে অনেক বেশি সমরাস্ত্র। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকরে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন বলছে, যুদ্ধ থেমে গেলে মার্শাল ল তুলে নেওয়া হবে, পুলিশের ক্ষমতা কমে যাবে। যুদ্ধবিধ্বস্ত দেশে অর্থনৈতিক সংকট বাড়লে অপরাধ আরও বাড়বে। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটো থেকে সব মিলিয়ে $36,000 কোটি সহায়তা পেয়েছে ইউক্রেন। সীমান্তে নিরাপত্তার অভাব আর দুর্বল প্রশাসনের কারণে রাইফেল, গ্রেনেড, মিসাইলের মতো সমরাস্ত্রের চোরাচালান খুব সহজ হবে। চলতি বছরই মার্কিন এক সাংবাদিক দাবি করেছিলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের অস্ত্র কালোবাজারে বিক্রি করছে। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমও বলছে, সমরাস্ত্র আদান প্রদানের সহায়তা করা সংস্থাগুলোর কর্মকর্তাদের অভিযোগ, কিয়েভে দেয়া অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে যাচ্ছে। গেল বছর একই বিষয় নিশ্চিত করেছে ফিনিশ, সুইডিশ, ডেনমার্ক আর নেদারল্যান্ডস কর্তৃপক্ষ। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, দেশটির দক্ষিণাঞ্চলে ইউক্রেনের সরবরাহ করা সমরাস্ত্র পাওয়া গেছে। একই সময় ইউক্রেনের যে সেনারা ড্রোন, মিসাইল আর সাইবার যুদ্ধে পারদর্শী হয়েছে, তাদের নিয়ে রয়েছে শঙ্কা। তারা ইউরোপে তৈরি করতে পারে ক্রিমিনাল নেটওয়ার্ক। ইউক্রেনের দুর্নীতি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত এই দেশ পুনর্গঠনে প্রয়োজন পড়তে পারে $52,000 কোটি। কিন্তু দুর্বৃত্তরা অর্থ জালিয়াতি করে নিজেদের প্রভাব বাড়াতে পারে। অস্ত্র চোরাচালান আর দুর্নীতির অভিযোগের পরও দেশের প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে অস্ত্র আর সমর্থন দিচ্ছে পশ্চিমারা। ইউরেশিয়া অবজারভেটরির প্রতিবেদন বলছে, সীমান্তে নিরাপত্তা আরও দুর্বল করে দেবে এই পদক্ষেপ। ঝুঁকির মুখে পড়বে পশ্চিমা দেশগুলো। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।
ব্রেক্সিটের পর প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপনের সম্মত হল যুক্তরাজ্য। এর আওতায় গঠন করা হচ্ছে ইউকে ইইউ প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব, যেখান থেকে $17,000 কোটি ঋণ পাবে যুক্তরাজ্য। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাজ্যের জলসীমায় 12 বছর মাছ ধরার অনুমতি পাচ্ছে ইইউর রাষ্ট্রসমূহ। বিপরীতে ব্রিটিশ নাগরিকরা বায়োমেট্রিক পাসপোর্ট ই-গেট ব্যবহারের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন ইউরোপ। এছাড়াও ইইউর দেশগুলোয় যুক্তরাজ্যের খাদ্য পানীয় পণ্য প্রবেশের ক্ষেত্রে কমানো হবে বিধিনিষেধ। চুক্তিকে দুই পক্ষের জন্যই বিজয় বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবারে খেলার খবর। পাকিস্তান সফরের জন্য বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়, তবে শর্ত হচ্ছে খেলা যাবে না সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে। এদিকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, বিসিবির গঠনতন্ত্র সংস্কারের পরেই কেবল অনুষ্ঠিত হবে নতুন কমিটি গঠনের নির্বাচন। আর ফুটবলের জনপ্রিয়তা কাজে লাগাতে একাধিক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে দেখুন। দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সিরিজ। তবে ভারত পাকিস্তান যুদ্ধ অস্থিরতায় অনিশ্চয়তা তৈরি হয় সিরিজ নিয়ে। এরপর শান্তি চুক্তি হলেও বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে ধোঁয়াশাই থেকে যায়। বিসিবি থেকেও স্পষ্ট বা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি এতদিন। অবশেষে ক্রীড়া উপদেষ্টা জানালেন, সবুজ সংকেত দেওয়া হয়েছে বিসিবিকে। পাশাপাশি নিরাপত্তা ইস্যুতে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি, তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায়। এদিকে বিসিবির গঠনতন্ত্র প্রক্রিয়া সংস্কারের উদ্যোগ হাতে নিলেও নানা প্রতিবন্ধকতায় সেই প্রক্রিয়া আর আলোর মুখ দেখেনি। তবে আবারও সেই প্রক্রিয়া শুরু করতে চায় মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গঠনতন্ত্র সংস্কারের পরেই হবে বিসিবির নির্বাচন। কিছু বাধা ছিল সে সময়টাতে, এবং সে সময়টাতে আরও বিভিন্ন কারণে আমরা তখন আগেইনি। তবে অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। আর 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত হলেও আয়োজনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত বলেননি ক্রীড়া উপদেষ্টা। তবে জাতীয় ফুটবলের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা কাজে লাগাতে একাধিক স্টেডিয়াম তৈরির বিষয়টি বিবেচনায় আছে মন্ত্রণালয়ের বলে জানান আসিফ মাহমুদ। না, এই খেলাটাই তো একটা আয়োজন। আমরা প্রায় জাতীয় স্টেডিয়ামে মনে হয় 6 বছর পরে কোনো খেলা নামছে, এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরও 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আছে, প্রান্তিক পর্যায়ের দর্শকদেরও আমরা সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদী মশাল মিছিল করছে ছাত্রদল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রক্রিয়াধীন হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্যর যে হত্যাকারী বা যে খুনিরা রয়েছে তাদেরকে যেন ধরে শাস্তি দেওয়া হয়, সেই দাবিগুলো কিন্তু তারা করছেন। এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই সেটি এই আলটিমেটাম দিয়েছিল কিন্তু ছাত্রদল 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। গত 2 দিন আগে তারা কিন্তু শাহবাগ থানার সামনে প্রতিবাদ করেছে, শাহবাগ মোড়ে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদ আমরা দেখেছি। এবং তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পক্ষ থেকে আমরা দেখছি মশাল মিছিল হচ্ছে। সেই মশাল মিছিলটি টিএসসি থেকে শুরু হয়েছে। টিএসসি থেকে শুরু হয়ে এই মুহূর্তে আমরা দেখছি কলা ভবনের সামনে দিয়ে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া রয়েছে, সেই হলের সামনে দিয়ে এবং সামনের যে নিজস্ব তার যে বিভাগ রয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে দিয়ে সেই মিছিলটি যাবে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে সবার কণ্ঠে কিন্তু সেই প্রতিবাদী স্লোগান, এবং তারা প্রশাসনের কাছে জবাব চাইছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর, ভিসি থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে এই বিচার দাবি করছেন, এবং সেই বিচার হওয়া না পর্যন্ত, তারা খুনিকে না ধরা পর্যন্ত কিন্তু সবাই এই আন্দোলনে যে অব্যাহত রাখবেন এই আন্দোলন, সেটি আমরা জানতে পেরেছি। এবং
সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদী মশাল মিছিল করছে ছাত্রদল। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এর সাথে শেষ করব শান্তবাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। ইশরাক ইস্যুতে মুখোমুখি বিএনপি উপদেষ্টা এনসিপি। কালো ব্লকেট, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাউদ্দিনের। দেশে বিদেশে পাচার আত্মসাতের 2.25 লাখ কোটি টাকার খোঁজ। উদ্ধারের পর তহবিল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। হত্যা চেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া। বিব্রতকর বলছেন ফারুকী। স্বরাষ্ট্রের দাবি, নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না। এনবিআর-এর কলম বিরতি প্রত্যাহার। কাল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক। বোর্ড ভাঙার প্রক্রিয়া সঠিক নয় বলছেন অর্থনীতিবিদ দেবপ্রিয়। এবং টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। সীমান্তবর্তী শহরে খেলা না রাখার আহ্বান বিসিবির। এই ছিল শান্তবাজারের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।